নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আরও একটি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি কিন্তু মূলত সিনিয়র সিটিজেনদের সমস্যা, অর্থাৎ যাদের বয়স 60 বা অ্যাবভ 60। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে রাইটিং ক্র্যাম্প বা রাইটিং ট্রেমার, বা সাধারণ পরিভাষায় আমরা যেটাকে বলি লিখতে গিয়ে আমার হাত কাঁপছে, তার ফলে আমার লেখাটা প্রপার হচ্ছে না, লেখাটা নড়ে চড়ে যাচ্ছে এবং হাতের লেখা আমার বাজে হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তা ব্যাপারটা শুনেই আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এই সমস্যাটা কিন্তু মূলত সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, এবং যত বয়স বাড়ে তত এই সমস্যাটা প্রকট হয়। আমাদের বিভিন্ন ক্লিনিকে অনেক সিনিয়র সিটিজেন মানুষদের এই সমস্যাটা পাওয়া যায়, এবং তারা আমার কাছে এসে একটা সরাসরি প্রশ্ন করেন যে ডাক্তারবাবু, এটা আমার কেন হয়? মানে তিনি যা তার চিকিৎসা করাবেন সেটা তো পরের ব্যাপার, কিন্তু তাদের এটা জানার প্রতি একটা আগ্রহ থাকে যে এই প্রবলেমটায় তারা বেশ কিছুদিন ধরে সাফার করছেন, এবং প্র্যাকটিক্যাল লাইফে বা ডেলি লাইফে তারা মানে রীতিমতো একটা অসুবিধার মধ্যে আছেন। তাহলে এই সমস্যাটা তার হঠাৎ করে এলো কেন, বা কি কারণে এটা পারসিস্ট করছে? তা এখন প্রবলেম হচ্ছে যে ক্লিনিকে বসে অনেক সময় সত্যি কথা বলতে কি আমাদের হাতে ততটা সময় থাকে না যে এই ব্যাপারগুলোকে কিছুটা ক্ল্যারিফাই করার বা তাদেরকে বোঝানোর। তা আমি আজকে চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ব্যাপারটা কেন হয় সেটার সম্পর্কে ব্রিফ এবং টু দা পয়েন্ট কিছু কথা বলতে, এবং এটার যে একটা সাকসেসফুল ট্রিটমেন্ট আছে, অবশ্যই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, সেটার সম্পর্কে দু একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এই রাইটিং ট্রেমার বা রাইটিং ক্র্যাম্পস আমরা যেটা বলি, এটার পেছনে কিন্তু বেশ কতগুলো কারণ আছে। তা কিছু কারণ আছে যেগুলো কিন্তু তুলনামূলকভাবে কম দেখা যায়, মানে অর্থাৎ তাদের পার্সেন্টেজ কম। আর কিছু কারণ আছে যেটা কিন্তু খুব বেশি মানে পাওয়া যায়। তা যে কারণগুলো তুলনামূলকভাবে কম সেইগুলো আমি প্রথমে আলোচনা করি, এবং মেজর যে কজ সেটা আমি পরে বলছি। এই রাইটিং ক্র্যাম্পের পেছনে বেশ কিছু কারণ আছে, যেমন হচ্ছে ধরুন, একটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। আপনারা অনেকেই হয়তো এই রোগটার নাম শুনেছেন। এটা একটা খুব কমপ্লেক্স নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস, যেটা আমাদের ব্রেনের যে পেছনের অংশে সেরিবেলাম বলে যে পার্টটা থাকে, বাংলায় যেটাকে আমরা বলি লঘু মস্তিষ্ক, সেই জায়গাটাতে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশনস দেখা দেয়, এবং সেরিবেলাম পার্টটা ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে, এবং যার জন্য এই ডিজিজটা তৈরি হয়। এবারে এই পার্কিনসন্স ডিজিজে অ্যাকচুয়ালি কি হয়, একটা ট্রেমার দেখা যায়। ট্রেমার কথাটা হচ্ছে একটা মেডিকেল টার্ম, যার বাংলায় মানে করলে দাঁড়ায় ট্রেমলিং, মানে হচ্ছে কাঁপুনি। তা পার্কিনসন্স ডিজিজে যে ট্রেমারটা দেখা যায় সেটা বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে রেস্টিং ট্রেমার, অর্থাৎ একজন পেশেন্ট বসে আছে, শুয়ে আছে, বিশ্রাম অবস্থার মধ্যে আছে, সেই সময় তার হাত কাঁপছে, পা কাঁপছে, এই যে সিচুয়েশনটা, এটাকে বলা হয় রেস্টিং ট্রেমার। কিন্তু পার্কিনসন্স ডিজিজের অনেক ক্ষেত্রে কাইনেটিক ট্রেমারও দেখা যায়, অর্থাৎ পেশেন্ট যখন মুভমেন্ট কন্ডিশনসের মধ্যে আছে, হাঁটাচলা করছে, নড়াচড়া করছে, সেই অবস্থাতেও। তা পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রেও কিন্তু এরকম রাইটিং ক্র্যাম্প পাওয়া যায়। এই ধরনের পেশেন্ট যখন লিখতে যাচ্ছে, দেখা যাচ্ছে লেখাটা কেঁপে যাচ্ছে, আঙুলগুলো কাঁপছে, হাতটা কাঁপছে, সে কখনোই কোনো লেখা ঠিকমতো লিখতে পারছে না, সিগনেচার করতে পারছে না, ইত্যাদি। আবার ধরুন 2 নম্বর একটা কন্ডিশন, যেটাকে বলা হয় প্রাইমারি রাইটিং ট্রেমার। এই প্রাইমারি রাইটিং ট্রেমার জিনিসটা হচ্ছে যে কিছু পেশেন্ট আছে যাদের শুধুমাত্র লিখতে গেলে আঙুল বা হাতটা কাঁপে, অথবা লেখার মতো কোনো সূক্ষ্ম কাজ করতে গেলে তাদের সমস্যা হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ধরনের পেশেন্টরা কিন্তু সারাদিনে লেখা বাদ দিয়ে অন্যান্য আরো অনেক কাজ করছেন,
সেখানে কিন্তু তাদের বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। মানে সেখানে তাদের আঙুল কেঁপে যাওয়া, হাত কেঁপে যাওয়া ইত্যাদি কোনো রকম কোনো প্রবলেম নেই। প্রবলেমটা শুধুমাত্র হচ্ছে লিখতে যাওয়ার সময়। এটাকে বলা হয় প্রাইমারি রাইটিং ট্রেমার, এবং এই জাতীয় সমস্যাটা আমরা সাধারণত 70 ইয়ার্সের ওপরে দেখতে পাই অনেকের ক্ষেত্রে। 3 নম্বর যে প্রবলেমটা সেটাকে বলা হয় ফিজিওলজিক ট্রেমার। ফিজিওলজিক ট্রেমার ব্যাপারটা কিন্তু খুব সাধারণ একটা বিষয়। এটা খুবই অল্প বিস্তর হয় এবং এটা কিছু বিশেষ সিচুয়েশনসে পাওয়া যায়, যেগুলোকে আমরা বলি ফিজিওলজিক সিচুয়েশনস বা স্বাভাবিক অবস্থা। সেখান থেকেই এর নাম হয়েছে ফিজিওলজিক ট্রেমার। যেমন ধরুন, আপনি যে কোনো কারণেই হোক প্রচন্ড একটা মানসিক দুশ্চিন্তায় আছেন, একটা প্যানিক অ্যাটাকের মধ্যে আছেন, যে কোনো কারণেই হোক ভীষণ ভয়ের মধ্যে আছেন। এই রকম একটা সিচুয়েশনের মধ্যে যখন আপনার মানসিক অবস্থাটা রয়েছে, ঠিক সেই রকম সময় আপনি কোনো কিছু লিখতে যাচ্ছেন, আপনি লিখতে পারছেন না, আপনার হাতটা কাঁপছে, আঙুলগুলো কাঁপছে। এই যে সমস্যাটা, সেটাকে বলা হয় ফিজিওলজিক ট্রেমার। আবার ধরুন আপনি কোনো স্টিমুলেটিং ড্রিঙ্কস খেয়েছেন, যেমন ধরুন ক্যাফেইন বা এমন কোনো ওয়াইন খেয়েছেন যেটা খাওয়ার কিছুক্ষণ পরে আপনি সঠিকভাবে কোনো লেখা লিখতে পারছেন না। আবার এরকম হতে পারে আপনার ব্লাড সুগার লেভেল যে কোনো কারণেই হোক হঠাৎ করে অনেকটা ফল করে গেছে, হ্যাঁ। অথবা ধরুন আপনি প্রচন্ড রকম ফিজিক্যাল এক্সারশন করে এসছেন কোথাও থেকে, এবার তারপরে আপনি কিছু একটা লেখার প্রয়োজন হলো, আপনি দেখছেন যে লিখতে পারছেন না, আপনার হাতটা কাঁপছে। তাহলে এই যে বিশেষ সিচুয়েশনগুলো, এগুলো কিন্তু কোনোটাই দেখুন ডিজিজ কন্ডিশন নয়, যেগুলো আমি বললাম। এই সমস্ত কন্ডিশনগুলোর মধ্যে থেকে যে ট্রেমারটা দেখা যায় তাকে বলা হয় ফিজিওলজিক ট্রেমার। আরেকটা ধরুন কিছু বিশেষ স্নায়ুতন্ত্রের জটিল রোগ আছে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স, যে ক্ষেত্রে কিন্তু এইরকম ধরনের রাইটিং ট্রেমার আসতে পারে। যেমন আমি একটা দুটো এক্সাম্পল বলি। মাল্টিপল স্ক্লেরোসিস বলে একটা অত্যন্ত জটিল রোগ আছে। এটা একটা অটোইমিউন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স, যেখানে আমাদের মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বিভিন্ন পার্ট এফেক্টেড হয়ে যায় অটো ইমিউন প্রসেসের মাধ্যমে, এবং ধীরে ধীরে আমাদের ব্রেন থেকে শুরু করে নার্ভাস সিস্টেমের অন্যান্য জায়গাগুলো এফেক্টেড হয় এবং সেটা নষ্ট হয়ে যেতে থাকে। তাই মাল্টিপল স্ক্লেরোসিস এমন একটা ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স যেখানে কিন্তু এই রাইটিং ক্র্যাম্প দেখা যায়। আবার ধরুন যে সমস্ত বয়স্ক মানুষের হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে, যেটাকে আপনারা কমন টার্মেতে সেরিব্রাল স্ট্রোক বা ব্রেন স্ট্রোক বলে থাকেন। তা স্ট্রোক হওয়ার পরে কিন্তু নার্ভাস সিস্টেমে এমন একটা সমস্যা হতে পারে যেখান থেকে এইরকম রাইটিং ক্র্যাম্প হতে পারে। বিশেষ করে এই স্ট্রোকটা যদি আপনার ব্রেনের পেছন দিকে যে সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক বলে যে জায়গাটা আছে সেইটাকে এফেক্ট করে, বা সেই জায়গাটা যদি মেনলি ড্যামেজ হয়, তখন কিন্তু স্ট্রোকের জন্য এরকম রাইটিং ক্র্যাম্প আসতে পারে। তা এই যে সিচুয়েশনস গুলো আমি বললাম, এইগুলোতে যে ট্রেমারটা আসে, এগুলো কিন্তু তুলনামূলকভাবে কম পাওয়া যায়। মানে আমি পার্সেন্টেজের হিসাবে বলছি, মানে আমার কাছে যদি 100 জন পেশেন্ট আসে, তাহলে এই সমস্ত কন্ডিশনগুলো সবকটা মিলে দেখা যাবে সেটা হবে 20%, তার বেশি নয় অ্যাপ্রক্সিমেটলি। কিন্তু 80% কেসের ক্ষেত্রেই এই যে রাইটিং ট্রেমার বা লিখতে গিয়ে হাত কাঁপা, সেটা কিন্তু যে কারণে হয়, অর্থাৎ যেটা মেজর কজ, সেটা হচ্ছে এসেনশিয়াল ট্রেমার। তাই এসেনশিয়াল ট্রেমার জিনিসটা কি, আমি খুব সংক্ষেপে এটা বলার চেষ্টা করছি। দেখুন, এসেনশিয়াল ট্রেমার এমন একটা সমস্যা যেটার পেছনে কিন্তু নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি আজও পর্যন্ত, অর্থাৎ মেডিকেল টার্মে আমরা যেটাকে বলি ইডিওপ্যাথিক কজ। তা এখন এই এসেনশিয়াল ট্রেমার কিন্তু জেনারেলি দেখা যায় 60 ইয়ার্স বা তার আশেপাশেই এটা বেশি পাওয়া যায়। এবারে বয়স যত বাড়তে থাকে এটার মানে কন্ডিশনটা তত আরো বেশি বাড়তে থাকে। আবার কিছু বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের ক্লিনিকে যে 40 ইয়ার্স বা 40 ইয়ার্সের জাস্ট পরেই বেশ কিছু অল্প বয়স্ক মানুষদের মধ্যেই এই এসেনশিয়াল ট্রেমার পাওয়া যায়। এই এসেনশিয়াল ট্রেমারে কি হয়, লিখতে গেলে হাতের একটা রিদমিক সেকিং হয়, একটা
কাঁপুনি ভাব, যার জন্য লেখাটা বেঁকে যায়, ঠিকমতো সিগনেচার কেউ করতে পারে না, পুরো লেখাটা কেঁপে যাচ্ছে। বা ধরুন যে কোনো রকম কোনো সূক্ষ্ম কাজ সে আঙুল দিয়ে করতে পারছে না, একটা ছুঁচেতে সুতো পড়াতে গিয়ে আঙুলটা কাঁপছে, কোনো পরিস্থিতিতেই মানে অনেক চেষ্টা করেও সে কোনোভাবে পড়াতে পারছে না। বা ধরুন একজন আর্টিস্ট ড্রয়িং করছে, একটা ড্রয়িং করতে গিয়ে কোনো একটা বর্ডার দিচ্ছে বা সুন্দর করে একটা কোনো জায়গায় সূক্ষ্ম কারুকার্য বা রং করতে চাইছে, কোনোভাবেই সে পারছে না, তার আঙুলটা বা হাতটা কেঁপে যাচ্ছে। তাহলে শুধু যে লিখতে গিয়ে হবে ব্যাপারটা তা নয়, লেখা বা লেখার মতো এরকম যে কোনো রকম সূক্ষ্ম কাজ কোনোভাবেই সে করতে পারছে না। এটার পেছনে মূল কারণ হচ্ছে কিন্তু এসেনশিয়াল ট্রেমার। এবারে এসেনশিয়াল ট্রেমারের পেছনে নির্দিষ্ট কোনো কারণ নেই, আমি একটু আগেই বললাম। যেগুলো সাধারণত দেখা যায় এর পেছনে একটা স্ট্রং জেনেটিক্যাল ফ্যাক্টরস থাকে। আপনার খুব কাছের মানুষদের মধ্যে বা নিকট আত্মীয়দের মধ্যে এই ব্যাপারটা যদি খুব প্রকট থাকে, অথবা যদি ইমিডিয়েট জেনারেশনসদের মধ্যে এই ব্যাপারটা থাকে, তখন দেখা যায় এটা জেনেটিক্যাল ট্রান্সমিশন হয় জেনারেশন টু জেনারেশন। তা জেনেটিক্যাল প্রিডিসপোজিশন এই এসেনশিয়াল ট্রেমারের ক্ষেত্রে কিন্তু খুব বেশি পাওয়া যায়। তারপরে দেখা যায় যে আমাদের ব্রেনের মধ্যে একটা নিউরোলজিক্যাল ফাংশনের অ্যাবনর্মালিটির জন্য এটা পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের পেছনের যে অংশটা একটু আগে আমি বললাম সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক, সেই জায়গাতে দেখা যায় কিছু অ্যাবনর্মাল নিউরোলজিক্যাল সিগন্যালিং পাওয়া যায়। শুধু সেরিবেলাম নয়, সেরিবেলাম এবং তার সাথে অ্যাডজয়নিং যে নিউরোলজিক্যাল কানেকশনস গুলো আছে, সেই জায়গাতে এই রকম ধরনের অ্যাবনর্মাল নিউরোলজিক্যাল ডিসফাংশন পাওয়া যায়, যাদের এই এসেনশিয়াল ট্রেমার পাওয়া যায়। তা সেইখান থেকেও এই ধরনের জিনিসগুলো তৈরি হতে পারে। আবার এসেনশিয়াল ট্রেমারের ক্ষেত্রে দেখা যায় কিছু ক্যাটালিস্টিক ফ্যাক্টর থাকে, যেমন ধরুন আপনি কোনো কারণে প্রচন্ড রকম মানসিক দুশ্চিন্তার মধ্যে আছেন, কোনো কারণে আপনি প্রচন্ড রকম টায়ার্ড হয়ে আছেন, যেটাকে আমরা বলি ফেটিগ, অস্বাভাবিক দুর্বলতা। কোনো কারণে আপনি হয়তো খুব এক্সট্রিম মানে হট এনভায়রনমেন্টের মধ্যে আপনি ঘোরাফেরা করছেন বা কোনো কাজ করছেন, আপনি খুব ঘন ঘন কোনো স্টিমুলেটিং ড্রিঙ্কস বা এই ধরনের কোনো ড্রাগস মাঝে মাঝেই নিচ্ছেন, এই সিচুয়েশনস গুলো অনুঘটকের মতো কাজ করে বা ক্যাটালিস্টিক ওয়েতে এটা কাজ করে, এগুলো কিন্তু এর কারণ নয়। এই জিনিসগুলো থাকলে এসেনশিয়াল ট্রেমারটা বেড়ে যেতে পারে। আবার ধরুন কিছু বিশেষ ডিজিজ কন্ডিশনস আছে, যেমন ধরুন হাইপার থাইরয়েডিজম, যে সমস্ত মানুষের থাইরয়েড ডিসঅর্ডারস আছে, থাইরয়েড হরমোন তার অনেকটা বেশি ব্লাডেতে এবং সেটা তার অনেক দিন ধরে চলছে, প্রপারলি ট্রিটমেন্ট হচ্ছে না বা ডায়াগনোসিস হয়নি, তাদের ক্ষেত্রেও এরকম ধরনের একটা রাইটিং ট্রেমার বা রাইটিং ক্র্যাম্পস পাওয়া যায়। কিছু বিশেষ ধরনের ড্রাগস বা মেডিসিনের ক্ষেত্রেও এইরকম পাওয়া যায়, যেমন ধরুন হাঁপানি বা অ্যাজমাতে ব্যবহার হয় এমন কিছু ওষুধ যেগুলো দীর্ঘদিন ধরে খেতে খেতে এই ধরনের রাইটিং ট্রেমার আসে, সেগুলো ডিউ টু দ্য সাইড এফেক্ট অফ ড্রাগ। আবার ধরুন কোনো মানুষ দীর্ঘদিন ধরে তার অ্যালকোহল কনজাম্পশনের অভ্যাস আছে, যে কোনো কারণেই হোক বা সে নিজে মোটিভেটেড হয়েই হোক, এই অ্যালকোহলটা সে উইথড্র করে নিয়েছে। তাই অ্যালকোহল কনজাম্পশন বন্ধ করার পরে অ্যালকোহলের একটা উইথড্রয়াল এফেক্ট আসতে পারে, যার জন্য কিন্তু এই ধরনের এসেনশিয়াল ট্রেমার বা রাইটিং ক্র্যাম্পস আসতে পারে। আবার ধরুন কিছু মেডিসিনের মধ্যে লিথিয়াম থাকে, অর্থাৎ লিথিয়াম কন্টেনিং ড্রাগস বা লিথিয়াম ধাতু, এইটা যদি আপনার শরীরে যে কোনো কারণেই হোক অনেকদিন ধরে ঢুকতে থাকে, তাহলে সেটা কিন্তু নার্ভাস সিস্টেমের একটা ক্রনিক অ্যাবনর্মালিটি তৈরি করতে পারে বা সাইড এফেক্ট তৈরি করতে পারে, যার থেকে এইরকম ধরনের এসেনশিয়াল ট্রেমার আসতে পারে। তা যাই হোক, এই সমস্ত কারণগুলোই হচ্ছে রাইটিং ক্র্যাম্প বা রাইটিং ট্রেমারের মেজর এবং মাইনর কারণ। এইবারে আমি যে মূল বিষয়টা আপনাদেরকে হাইলাইট করে রাখি, যে দেখুন এই ধরনের রাইটিং ক্র্যাম্প বা রাইটিং ট্রেমারে অনেক সিনিয়র সিটিজেন সাফার করেন এবং সত্যি কথা বলতে কি ডেলি লাইফে তারা বেশ প্রবলেমের মধ্যে থাকেন, বিশেষ করে লেখালেখি করতে গিয়ে, কোনো জায়গায় সাইন করতে গিয়ে ভীষণ সমস্যা হয়, বা খুব সূক্ষ্ম ছোটখাটো কাজ বাড়িতে করতে গিয়ে সেগুলো তারা একেবারেই করতে পারেন না। তা এখন এটার কিন্তু ট্রিটমেন্ট আছে। এইবারে ট্রিটমেন্টের ব্যাপারটা দেখুন, ট্রিটমেন্টটা কিন্তু সব ক্ষেত্রেই যে কিউরেবল তা নয়। আমরা
আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি 50% পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই রাইটিং ক্র্যাম্প বা রাইটিং ট্রেমার সম্পূর্ণরূপে সেরে যায়, অর্থাৎ পুরোপুরি কিওর হয়ে যায়। আর 50% পেশেন্টদের ক্ষেত্রে তারা কিন্তু যথেষ্ট ভালো থাকে, মানে কমপ্লিট কিওর না হলেও তারা কিন্তু তাদের এই মানে লেখার কাজ বা যে কোনো সূক্ষ্ম কাজগুলো একেবারেই যে করতে তারা পাচ্ছিলেন না সেই ব্যাপারটা থেকে অনেকটা ইমপ্রুভ করে একটা জায়গায় গিয়ে সেটা স্টেবল হয়ে যায়। খুব মাইনর পার্সেন্টেজ আছে, সেটা ধরুন আমি আমার পার্সোনাল ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে বলছি 2 to 3% কেস, যাদের ক্ষেত্রে কিন্তু মানে আফটার প্রপার ট্রিটমেন্ট কোনো রকম কোনো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাওয়া যায় না, সেটার পার্সেন্টেজ ওই 2 to 3, তার বেশি নয়। তো এখন এই রাইটিং ক্র্যাম্পসের ক্ষেত্রে হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে ওয়ান্ডারফুল সমস্ত ড্রাগ আছে। আমি স্পেসিফিক্যালি দুটো ড্রাগকে চয়েস করে আপনাদেরকে এখানে অ্যাডভাইস দিতে পারি। একটা মেডিসিনের নাম হচ্ছে সিমিসিফিউগা, আর একটা মেডিসিনের নাম হচ্ছে স্ট্যানামমেট। আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই সিমিসিফিউগা মেডিসিনটা রাইটিং ক্র্যাম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটা একটা ভেরি ভেরি ওয়ান্ডারফুল ড্রাগ, যেটা হায়ার পোটেন্সিতে ব্যবহার করলে এবং বেশ কিছুদিন কন্টিনিউ করলে দুর্দান্ত ইমপ্রুভমেন্ট হয় এবং আস্তে আস্তে দেখা যায় যে পেশেন্টের এই প্রবলেমটা থেকে সে ধীরে 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 বেরিয়ে আসছে। তাই সিমিসিফিউগা মেডিসিনটা সাধারণত সেই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে রাইটিং ক্র্যাম্পের সাথে পেশেন্টের রিউম্যাটোলজিক্যাল কিছু প্রবলেমও মিলেমিশে আছে। যেমন ধরুন আপনার লিখতে গেলে হাত কাঁপছে, বা ধরুন আপনি হাতটা এরকম সরাসরি স্ট্রেট ওয়েতে আপনাকে ছড়িয়ে রাখতে বলেছি, দেখা যাচ্ছে যে হাতটা এরকম ভাবে আস্তে 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 কাঁপছে, হ্যাঁ, আপনি লিখতে পারছেন না, লেখার প্রবলেম, বা যে কোনো সূক্ষ্ম কাজ করতে গেলে আপনার আঙুলগুলো কাঁপছে, আপনি কোনোভাবেই সেটাকে ম্যানেজ করতে পারছেন না, এবং তার সাথে আপনার আঙুলগুলো এক বা একাধিক আঙুলে চাপ দিলে এই আঙুলের গাঁটগুলোতে ব্যথা আছে, ব্যথাটা কম বেশি যে কোনো কিছু হতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই গাঁটগুলো হয়তো সামান্য ফোলা আছে, বা আঙুলগুলো ভাঁজ করতে গেলে শক্ত করে আপনার এই আঙুলের যে মানে গাঁটগুলো বা ছোট ছোট জয়েন্টগুলোতে হালকা ব্যথা হয়ে রয়েছে। হতে পারে এই ব্যথাগুলো শুধু আঙুলে নয়, আপনার শরীরের অন্যান্য জায়গাতেও এইরকম ব্যথা রয়েছে অল্প বিস্তর, বা কিছু কিছু ক্ষেত্রে বেশিও পাওয়া যায়। তা এইরকম স্নায়ুর সমস্যার সঙ্গে যদি আপনার এই ব্যথার বা টেন্ডারনেস এই ধরনের সমস্যা একসাথে মিলেমিশে থাকে, তখন কিন্তু এই সিমিসিফিউগা মেডিসিনটা দুর্দান্ত কাজ করে। আরেকটা যে মেডিসিনের নাম বললাম স্ট্যানামমেট, এই মেডিসিনটা কিন্তু পিওরলি একটা নিউরোলজিক্যাল ড্রাগ, এটা স্নায়ুতন্ত্রের উপরই প্রধানত কাজ করে। এই স্ট্যানামমেট মেডিসিনটা আমরা সেই সমস্ত ক্ষেত্রে বেশি ব্যবহার করি যেখানে এই ধরনের পেশেন্টের সমস্যার সঙ্গে তারা বলেন যে ডাক্তারবাবু আমাদের একটা ফিজিক্যাল উইকনেস ভীষণ রকম আছে এবং সেটা তাদের ন্যাচারালি রয়েই যাচ্ছে। হয়তো তারা খাওয়া দাওয়া ঠিকঠাক করেন, ডেলি লাইফে তারা ঠিকমতো লাইফস্টাইলও মেনটেন করে চলেন, কোনো রকম কোনো খুব মানে অনিয়মিত জীবনযাপন তারা করেন না, হ্যাঁ, তারপরেও দেখা যাচ্ছে যে তাদের শরীরে একটা যেন জেনারেল উইকনেস সবসময়ই থাকে, কখনো হয়তো সেটা অনেকটা বেশি, কখনো হয়তো কম, তার সাথে তাদের এই রাইটিং ক্র্যাম্পটা দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে কন্টিনিউ হচ্ছে, সেটা কয়েক মাস হতে পারে বা তার থেকেও বেশি হতে পারে। তা এই ধরনের সমস্যা যদি থাকে কোনো মানুষের, সেক্ষেত্রে আমরা স্ট্যানামমেট মেডিসিনটা বেশি ব্যবহার করে থাকি। এখন দেখুন এই দুটো মেডিসিনের কথা আমি বললাম মানে এটাই নয় কিন্তু যে শুধু এই দুটো মেডিসিনই আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে ব্যবহার করা হয়, এই দুটো ছাড়াও অনেক দেয়ার আর লটস অফ মেডিসিনস যেখানে এই রাইটিং ক্র্যাম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তা এই দুটো মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন আমি যে উপসর্গগুলো বা লক্ষণগুলো বললাম সেটাকে প্রপারলি কনসিডার করে, কিন্তু তাও আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস বা রেকমেন্ড করব যে আপনার যদি রাইটিং ক্র্যাম্পের সমস্যা থাকে আপনি অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো মেডিসিন নিজে থেকে না খাওয়াই ভালো। কারণ এই যে মেডিসিনগুলোর আমি কথা বললাম, এই মেডিসিনগুলোর কতটা পোটেন্সি অর্থাৎ পাওয়ার আপনাকে খেতে হবে বা কতদিন ধরে কন্টিনিউ করতে হবে, বা মেডিসিনের পাওয়ারের কখন কিভাবে অল্টারেশন করতে হবে, এই ব্যাপারগুলো তো স্বাভাবিকভাবেই আপনার পক্ষে জানা সম্ভব নয়।
সুতরাং ডাক্তারবাবুর পরামর্শ মতো এই ওষুধগুলো যদি আপনি প্রপার ওয়েতে ডক্টরের সাজেশন মতো খান এবং বেশ কিছুদিন খুব ধৈর্য ধরে মেনটেন করতে পারেন, তাহলে আপনি নিশ্চিতভাবে উপকার পাবেন এবং এই আপনার রাইটিং ক্র্যাম্পের সমস্যা থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আর সবশেষে যে কথাটা বলে আমি এই আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে আমি যে এই হোমিওপ্যাথিক মেডিসিনসগুলোর কথা বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই এসেন্সিয়াল ট্রেমারের ক্ষেত্রে, অর্থাৎ যেটা আমরা 80% কেসে পাই। আর যেটা আমি মাইনর কেসগুলো যেগুলো আগে আলোচনা করলাম, সেগুলোর ক্ষেত্রে ওই কন্ডিশন স্পেসিফিক মেডিসিন আপনাকে খেতে হবে। যেমন ধরুন, যাদের পার্কিনসন্স ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম মেডিসিন কাজ করবে না, তাদের ওই মূল রোগটাকে কিন্তু কিওর করতে হবে বা সেটার চিকিৎসা করতে হবে। যদি পার্কিনসন্স ডিজিজটাকে আমি ধীরে 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 কন্ট্রোল করতে পারি, অবশ্যই তার রাইটিং ক্র্যাম্প ডেফিনেটলি কন্ট্রোলের মধ্যে আসবে। আবার যাদের ধরুন স্পেসিফিক নিউরোলজিক্যাল কোনো ডিসঅর্ডার্স আছে, যেমন ধরুন মাল্টিপল স্ক্লেরোসিস বা ব্রেন স্ট্রোকের জন্য হয়েছে, তাদের সেই স্পেসিফিক কন্ডিশনসের জন্য তাকে মেডিসিন খেতে হবে বা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হবে। সুতরাং ওই মাইনর কজগুলো জন্য কিন্তু স্পেসিফিক আপনার ট্রিটমেন্ট দরকার বা লাইফস্টাইল মডিফিকেশনস দরকার। তাহলে রাইটিং ক্র্যাম্প নিয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই বা খুব বেশি অ্যাংসাস হয়ে যাওয়ার বা নিজের মধ্যে ইরিটেবিলিটি বাড়িয়ে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনি খুব তাড়াতাড়ি আপনার সমস্যাটা শুরু হলে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। যত তাড়াতাড়ি আপনি ডক্টর কনসাল্ট করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি এই সমস্যাটা থেকে নিশ্চিতভাবে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবেন, এই নিশ্চয়তাটুকু আপনাদেরকে দিতে পারি। তাহলে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।